দেশের সব ব্যাংকের নিরীক্ষকদের জন্য ফি নির্ধারণ করেছে সরকার। আর্থিক খাতে শৃঙ্খলা ফেরার আশা। বৃহস্পতিবার সকাল থেকেই কার্যকর যুক্তরাষ্ট্রের শুল্ক। রপ্তানি পণ্য জাহাজীকরণে গুনতে হচ্ছে বাড়তি 20%। 4 মাস পর আবারও বেড়েছে খাদ্যপণ্যের দাম। জুলাইতে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে 8.55%। এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের কেজিতে বেড়েছে 15 টাকা পর্যন্ত। বৈরী আবহাওয়া আমদানি বন্ধের অজুহাত। আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে আপনাদের সাথে আছি আমি হরি সাহা। শুনছিলেন শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। প্রথমবারের মতো দেশের সব ব্যাংকের বহির্নিরীক্ষকদের জন্য নিরীক্ষা ফি ঠিক করতে যাচ্ছে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল এফআরসি। বাংলাদেশ ব্যাংক, অর্থ বিভাগ, রাষ্ট্রায়ত্ত ব্যাংক, বেসরকারি ব্যাংক, আইসিএবি ও এফআরসি প্রতিনিধিদের মতামতের ভিত্তিতেই এই সিদ্ধান্ত। এতে ব্যাংকসহ আর্থিক খাতে শৃঙ্খলা ফিরবে বলে মত এফআরসির। দেশের ব্যাংকগুলোতে নিরীক্ষার জন্য বহির্নিরীক্ষকদের ফি নির্ধারণ না থাকায় প্রতিষ্ঠান ও নিরীক্ষকদের মধ্যে সমঝোতার ভিত্তিতে ফি নির্ধারণ হয়ে আসছে। এতে নানা অনিয়ম ও বিশৃঙ্খলার অভিযোগ ছিল। এমন পরিস্থিতিতে ব্যাংকগুলোর নিরীক্ষা ফিতে লাগাম টানার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে ফিনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল বা এফআরসি। আর্থিক অনিয়ম বা ঝুঁকিতে থাকা কোম্পানিগুলোর বিরুদ্ধে বেশি টাকা দিয়ে ইচ্ছে মতো নিরীক্ষা প্রতিবেদন দেওয়ার অভিযোগও বহুদিনের। এখন থেকে প্রতিটি ব্যাংকের মোট সম্পদ, মোট ঝুঁকিপূর্ণ সম্পদ ও মোট আমানতের ভিত্তিতে অডিটরদের জন্য সর্বোচ্চ ও সর্বনিম্ন ফি নির্ধারণ হবে। ফি নির্ধারণ হলে কোনো অডিটর তাদের মতামত দেওয়ার ক্ষেত্রে অনেক বেশি স্বাধীন থেকে কাজ করতে পারবে বলে মনে করে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকের ম্যানেজমেন্টকে বা ব্যাংকের পর্ষদকে খুশি করার জন্য যাতে কোনো প্রতিবেদন তারা তৈরি না করে, এই কারণে আমরা বলবো যে বিশৃঙ্খলতা কখনোই থাকবে না। কোনো প্রতিষ্ঠান কখনো প্রতিষ্ঠানকে ডিকটেট করার সুযোগও থাকবে না। তারা কাজ করবে নিরপেক্ষ দৃষ্টিতে। এমন সিদ্ধান্তে অডিটর নিয়োগ নিয়ে সব ধরনের অনিয়মের অবসান ঘটিয়ে আর্থিক খাতে শৃঙ্খলা ফিরে আসবে বলে মনে করছে এফআরসির প্রধান। ব্যাংকিং সেক্টরে একটা সুষম গভর্নেন্স এবং শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে। অডিট ফি প্রদান করবেন বা যারা অডিট ফি গ্রহণ করবেন তাদেরকে নিয়েই তো আমরা কাঠামো নির্ধারণ করেছি। সুতরাং আমি আশা করি না যে এর বাইরে যে কেউ কোনো প্রতিযোগিতায় লিপ্ত হবেন। এফআরসি জানায় আগামী রোববার চূড়ান্ত ফি নির্ধারণের কথা। এর 3 থেকে 4 দিনের মধ্যে এ নিয়ে প্রজ্ঞাপন জারি হবে। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক কার্যকর হয়েছে বৃহস্পতিবার সকাল 10টায়। এ সময় থেকে রপ্তানি পণ্য জাহাজীকরণ হলে 20% বাড়তি শুল্ক গুনতে হচ্ছে। এদিকে ভারতের ওপর নতুন করে আরও 25% শুল্ক আরোপে দেশের রপ্তানি বাজারে স্বস্তির প্রভাব দেখছেন অর্থনীতিবিদরা। তবে বাণিজ্য আলোচনা অব্যাহত রাখা না গেলে শ্রমবাজারে ঝুঁকি বাড়ার শঙ্কা ব্যবসায়ীদের। মার্কিন বাজারে বাংলাদেশের পণ্যে 20% পাল্টার শুল্ক কার্যকর হয়েছে। চলতি বছর এপ্রিলে যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণায় বড় ধরনের চাপ তৈরি হয় দেশের পোশাক, হোম টেক্সটাইল, চামড়াজাত পণ্য ও ঔষধ শিল্পে। ট্রাম্প প্রশাসন প্রথমে বাড়তি 35% শুল্ক আরোপের ঘোষণা দিলেও পরে 1 আগস্ট তা কমিয়ে 20%-এ থামে। এখন রপ্তানি খাতে উত্তেজনা কমাতে কৌশল অবলম্বনের তাগিদ বিশেষজ্ঞদের। বাংলাদেশ এখন যে রোলটা প্লে করবে সেটা হচ্ছে যে আমরা ইন টার্মস অফ যে পরিমাণ যদি চিন্তা করেন সার্বিকভাবে কম, অতএব যুক্তরাষ্ট্রের সাথে কিভাবে একটু সহনশীলতা রেখে যুক্তরাষ্ট্রের বাজারটাকে অক্ষত রাখা যায়। এদিকে ভারতের ওপর 50% শুল্ক থাকায় মার্কিন বাজারে আপাতত কিছুটা সুবিধাজনক অবস্থানে বাংলাদেশ। অর্থনীতিবিদরা বলেন, ভিয়েতনাম, পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে পাল্লা দিয়ে টিকে থাকতে হলে বাড়াতে হবে দক্ষতা, কমাতে হবে উৎপাদন খরচ। বাংলাদেশ এবং ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে প্রায় একই রেঞ্জে তৈরি পোশাক রপ্তানি করে এবং বাংলাদেশের তুলনায় ভারত কিছুটা পিছিয়ে আছে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে। তো এখন যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রের যে ভারতের উপরে শুল্ক অনেক বেশি,
তো সে কারণে ভারতের রপ্তানি করা পণ্যগুলোর দাম বাংলাদেশের পণ্যের তুলনায় অনেকটা বেড়ে যাবে। তবে মার্কিন ক্রেতারা এই অতিরিক্ত শুল্ক পণ্যের দামে চাপিয়ে দিচ্ছেন এমন অভিযোগ ব্যবসায়ীদের। নতুন করে ক্রয়াদেশ না আসাও উদ্বেগের বড় কারণ বলছেন তারা। প্রিভিয়াস যে অর্ডারগুলি ছিল সেটা আমরা বাইরের সাথে নেগোশিয়েট করে নিয়েছি, আমাদেরকে কিছু দাম কমাতে হয়েছে, ওরা অ্যাডজাস্ট করে আমাদেরকে নিয়েছি, কিন্তু নতুন কোনো অর্ডার এখনো পর্যন্ত আমরা পাচ্ছি না। নতুন অর্ডার আমাদের এর মধ্যে পেয়ে যাওয়ার কথা ছিল। রপ্তানি উন্নয়নে বাজার বহুমুখী করার উপর জোর দেওয়ার পাশাপাশি বাণিজ্য কূটনীতি বাড়ানোর তাগিদ অর্থনীতিবিদদের। তারেক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 4 মাস পর দেশে আবারও বেড়েছে খাদ্যপণ্যের দাম। জুলাইতে 0.17 পয়েন্ট বেড়ে খাদ্য মূল্যস্ফীতি এখন 7.56%। আর দেশের সার্বিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে 8.55%। বৃহস্পতিবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS এর সবশেষ প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে। গত 2-3 বছর ধরে অর্থনীতির অন্যতম প্রধান চ্যালেঞ্জ ছিল মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর সুদের হার বাড়িয়ে তা নিয়ন্ত্রণের চেষ্টা করে। বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে বেশ কিছু নিত্যপণ্যে শুল্ক কর কমিয়ে দেয় সরকার। এতে কিছুটা কমলেও জুলাইয়ে এসে আবারও বেড়েছে মূল্যস্ফীতি। BBS এর সর্বশেষ প্রতিবেদনে উঠে এসেছে, জুলাইয়ে খাদ্য মূল্যস্ফীতি 0.17% বেড়ে দাঁড়িয়েছে 7.56%। জুনে যা ছিল 7.39%। এছাড়া জুনে সার্বিক খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি 9.37% থাকলেও জুলাইয়ে 0.01% বেড়েছে। চাল, তেল, সবজি সহ বিভিন্ন নিত্যপণ্যের দাম বাড়ায় জুলাইয়ে বেড়েছে মূল্যস্ফীতি। তবে 2025-26 অর্থবছরের বাজেটে মূল্যস্ফীতিকে 6.5%-এর মধ্যে রাখার লক্ষ্য নির্ধারণ করে সরকার। মেহেদি হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বৈরী আবহাওয়া, আমদানি বন্ধ আর সরবরাহ কম, এ 3 কারণে বাড়ছে পেঁয়াজের দাম। মাত্র 1 সপ্তাহের ব্যবধানেই পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে 15 টাকা বা 24% পর্যন্ত। চড়া দামে ভোগান্তিতে পড়েছেন ক্রেতারা। বাজার নিয়ন্ত্রণে কার্যকর তদারকির দাবি ভোক্তাদের। রাজধানীর কারওয়ান বাজার সহ বেশিরভাগ বাজারে পেঁয়াজের কোনো সংকট নেই, কিন্তু কিনতে হচ্ছে চড়া দামে। প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 70 থেকে 75 টাকা দরে, খুচরা বাজারে তা 80 টাকা। খুচরা বিক্রেতাদের দাবি, পাবনা, ফরিদপুর সহ অন্যান্য উৎপাদন এলাকা থেকেই বেশি দামে পেঁয়াজ কিনতে হচ্ছে, তাই কমে বিক্রি সম্ভব হচ্ছে না। বাধ্য হয়ে প্রয়োজনের চেয়ে কম কিনছেন ক্রেতারা। মানুষের আয়ও বাড়ে নাই, আর মানুষের এই যে আমরা কাজ করি, আমার কাজের দামও বাড়ে নাই, মালের দাম বাড়িয়ে গেছে। বৃষ্টি আর গরম হচ্ছে তো, যার জন্য পেঁয়াজটা পচে যাচ্ছে বেশি, আমদানি কম, যার জন্য হয়তো দামটা একটু বেশি। দেশের পেঁয়াজের বেশি আবাদ হয় পাবনা অঞ্চলে। সেখানকার আড়তদাররা বলছেন, ভারত থেকে আমদানি বন্ধ অনেক দিন। বাজারে এখন যেসব পেঁয়াজ কেনাবেচা হয় তার সবই দেশি। গত বছর ভালো দাম পাওয়ায় এবার বেশি লাভের আশায় কৃষক সরবরাহ কমিয়ে দিয়েছে। বৃষ্টির কারণে আমদানি কম হচ্ছে, মনে করেন গাছ তো কম আনতেছে, চাষিরা কম আনতেছে, বাজার একটু বাড়ছে। দাম না বাড়েন তাহলে কৃষক মরে যাবে। তার কারণ পেঁয়াজ এক মনে হয় 25 কেজি, এর মধ্যে আবার পচা হয়। পেঁয়াজের বাড়তি দামের কারণ অনুসন্ধানে বাজার তদারকিতে নেমেছে ভোক্তা অধিদপ্তর। কর্মকর্তারা জানান, প্রাথমিকভাবে কারসাজি প্রমাণ না মিললেও অভিযান চলমান থাকবে। তো এখানে আমরা তাদের বলেছি যে আপনারা ক্যাশ মেমো রাখবেন, ক্রয় মূল্য, বিক্রয়ের যে ট্রান্সপারেন্সিটা, এইসব ডকুমেন্ট যাতে থাকে এবং যেসব নিয়মকানুন আছে মূল্য তালিকা যাতে থাকে। তো আমাদের যেটা দাম বৃদ্ধির কারণ হিসাবে আমরা যেটা বলতেছি, হাটে কৃষকরাই এই দামে পেঁয়াজগুলো বিক্রি করছে। তো কৃষকের হলো আরও বেশি দাম পাওয়ার আশায় সাপ্লাইটা হয়তো কমিয়ে দিয়েছেন। বাজার নিয়ন্ত্রণে পেঁয়াজ আমদানির জন্য বাণিজ্য মন্ত্রণালয়ে সুপারিশ করা হবে বলেও জানায় ভোক্তা অধিদপ্তর। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে গত 1 বছরে অন্তর্বর্তী সরকার বাজার সিন্ডিকেট নির্মূল করতে সফল হয়েছে বলে দাবি করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারে টিসিবি মিলনায়তনে জুলাই গণ অভ্যুত্থান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। উপদেষ্টা জানান, বিগত সরকারের সময় সব খাতেই দুর্নীতি করা হয়েছে, বিশেষ করে আর্থিক খাতে লুটপাট করা হয়েছে সবচেয়ে বেশি। 1 বছরে এসব সমস্যা সরকার অনেকটা কমিয়ে এনেছে। স্বল্প আয়ের মানুষদের কম দামে পণ্য সরবরাহের জন্য নতুন করে টিসিবির কার্ড সরবরাহ করছে সরকার। রপ্তানি আয়ও বেড়েছে। বিগত 32 মাসের মধ্যে সর্বোচ্চ রপ্তানি আয় গত মাসে এসেছে।
প্রস্তাবিত সংস্কারসমূহ স্বল্প সময়ে শতভাগ বাস্তবায়ন করা না গেলেও উপযুক্ত রোডম্যাপ নিশ্চিত করার চেষ্টা চলছে বলেও জানান বাণিজ্য উপদেষ্টা। দুর্বৃত্ত পুঁজি থেকে অর্থনীতিকে সরানোর চেষ্টা করব। আমরা দেশের ব্যবসায়িক সক্ষমতা বৃদ্ধি করব, দেশে চাকরি সৃষ্টি করার জন্য বিনিয়োগের জন্য সহায়ক ভূমিকা পালন করব। আমরা দেশের যে জ্বালানি সংকট, বিদ্যুৎ সংকট এবং সর্বোপরি যে অর্থনীতির ব্যাংকিং সংকট, এই যে মৌলিক যে কাঠামোগুলো আছে, যে মৌলিক যে প্রতিষ্ঠানগুলো আছে, যে সংস্কারগুলোর প্রস্তাবনা এসছে। শাহজালাল বিমানবন্দরে কাতার থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট থেকে ৮ কেজি ওজনের ৭০টি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১২ কোটি টাকা। ঢাকা কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের কাতারের দোহা থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ফ্লাইটে তল্লাশি চালানো হয়। এ সময় বিমানের সামনের কার্গো হোল্ড থেকে কাপড়ের ভেতরে কালো স্কচ টেপে বিশেষভাবে মুড়িয়ে রাখা ৮ কেজি ১২০ গ্রাম ওজনের ৭০টি স্বর্ণের বার পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। তবে স্বর্ণ চোরাচালানের ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এই ঘটনায় কাস্টমস আইন ২০২৩ ও মানি লন্ডারিং প্রতিরোধ আইন অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। এখন থেকে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণী ও কারিগরিতে ভর্তির আবেদন ও রেজিস্ট্রেশন ফি বিকাশে পরিশোধ করা যাবে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অনলাইনে ভর্তির প্রথম পর্যায়ের আবেদন শুরু হয়েছে ৩০ জুলাই, যা চলবে ১১ আগস্ট পর্যন্ত। আর বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে থাকা প্রতিষ্ঠানগুলোয় অনলাইনে ভর্তির প্রথম পর্যায়ের আবেদন ৩০ জুলাই শুরু হয়ে চলবে ১৪ আগস্ট পর্যন্ত। প্রথম ধাপে একাদশ শ্রেণীর আবেদন ফি পরিশোধের পর নির্বাচিত শিক্ষার্থীরা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিত করতে রেজিস্ট্রেশন ফিও পরিশোধ করতে পারবে বিকাশে। ফি বিকাশে পরিশোধ করলেই থাকছে ১০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট কুপন। অফার চলাকালে ৫০ টাকা করে ২ বার কুপন উপভোগ করা যাবে। সিলেটের পর্যটন কেন্দ্রগুলোতে ঘটছে একের পর এক মৃত্যুর ঘটনা। এক দশকে বিভিন্ন স্পটে প্রাণ হারিয়েছেন ৩৩ জন। পর্যটকদের অভিযোগ, তাদের নিরাপত্তায় কোনো কার্যকর পদক্ষেপ নেই। তবে মৃত্যু কমাতে লাইফ জ্যাকেট সরবরাহ ও স্বেচ্ছাসেবকের সংখ্যা বাড়ানোর কথা ভাবছে জেলা প্রশাসন। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সিলেট। প্রতি বছর বিভিন্ন এলাকা থেকে সবুজ পাহাড়, ঝর্ণা আর নদীর টানে ছুটে যান পর্যটকরা, কিন্তু এই সৌন্দর্যের মাঝে ছড়িয়ে আছে মৃত্যুর ফাঁদ। গত এক দশকে বিভিন্ন পর্যটন কেন্দ্রে মারা গেছেন অন্তত ৩৩ পর্যটক। পর্যটকদের অভিযোগ, পর্যটন কেন্দ্রগুলোতে নেই পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। বিপদে পড়লেও পাওয়া যায় না নিরাপত্তা কর্মী, নির্দেশনা বা উদ্ধারকারী দলকে। গাছাড়া ভাবের মতো প্রশাসনের চলাফেরা এবং ভলেন্টিয়ার্স নাই, যে যার মতো করে চলতেছে। কোথাও কোথাও আমরা হয়তো সাইনবোর্ড দেখতে পাই, তাও একদমই নগণ্য, সীমিত। তারপরে তাদের কোনো ভলেন্টিয়ার আমি দেখি নাই, যারা হচ্ছে পর্যটক যারা পানিতে পড়ে যাবে তাদেরকে তাৎক্ষণিক উদ্ধার করার জন্য বা বাঁচানোর জন্য যে একটা ব্যবস্থা, এটা আমার চোখে পড়ে না। টুরিস্ট পুলিশের দাবি, শুধু নিরাপত্তার অভাব নয়, পর্যটকদের অসচেতনতায় বাড়ছে হতাহতের সংখ্যা। টুরিস্ট যারা আসবে তারা যেন একটু নিয়মটা মানে। আমরা তো মাইকিং করতেছি, আমরা হেলার দিয়ে কথা বলতেছি, আমরা লিফলেট বিলি করতেছি, তো সেখানে আইনটা আমাকে মানতে হবে। আইনটা যদি আমরা মেনে চলতে পারি, আমি বিশ্বাস করি যে আমাদের দুর্ঘটনাটা কিছুটা কম হবে। জেলা প্রশাসক বলছে, প্রতিটি স্পটে নির্দেশনা টানানো রয়েছে, পাশাপাশি টুরিস্ট পুলিশ ও স্বেচ্ছাসেবীরাও থাকছে সব সময়। যারা নৌ ভ্রমণ করেন তাদের জন্য লাইফ জ্যাকেটের ব্যবস্থা থাকে, সেটা আমরা বলেছি এবং অনেক জায়গায় রয়েছে, কিন্তু সংখ্যাটা হয়তো সবার কাছে নেই। সবাই যাতে লাইফ জ্যাকেট ব্যবহার করা বাধ্যতামূলক করে সেই ব্যবস্থা করেছি। সিলেটের বিভিন্ন স্থানে প্রতি বছর ঘুরতে যান ৫ লাখের বেশি পর্যটক। তাদের নিরাপত্তায় প্রশাসনকে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি তাদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নগদ টাকার সংকট, ট্যানারির উদাসীনতা আর সরকারের একক সিদ্ধান্তের কারণে ধুঁকছে নাটোরের চকবৈদ্যনাথ চামড়ার আড়ত। সরকারের বেঁধে দেয়া দামের চেয়ে প্রতি পিস চামড়ায় ৩০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত গুনতে হচ্ছে লোকসান। টেকসই নীতিমালা আর গ্রহণযোগ্য দাম নির্ধারণ করা না গেলে হুমকিতে পড়বে চামড়া শিল্প, দাবি ব্যবসায়ীদের।
দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়ার আড়ত নাটোরের চকবৈদ্যনাথ বাজার। ট্যানারিগুলোর চাহিদার ৩৫% চামড়া যায় এই আড়ত থেকে, কিন্তু কোরবানি ঈদের 2 মাস পরও এখনও বিক্রির অপেক্ষায় পড়ে আছে এই আড়তের চামড়া, ফলে লোকসানের মুখে আড়তদাররা। দূরপাল্লার যারা গ্রামগঞ্জ ইউনিয়ন ওয়ার্ড থেকে খরিদ্দারি করে নিয়ে আসে আমাদের কাছে, তাদের চামড়া পণ্য চামড়া 4 ভাগের 1 ভাগ মূল্য আমরা দিতে পারি নাই। লবণ দিয়ে চামড়া সংরক্ষণে প্রতি পিসে গুনতে হচ্ছে অতিরিক্ত 300 থেকে 500 টাকা। সেই খরচ তুলতে পারেননি ব্যবসায়ীরা। এছাড়া অনেক ট্যানারি মালিকদের বকেয়া টাকা পরিশোধ না করায় বিপাকে তারা। আজ অবধি যে নগদ ক্যাশ টাকার কথা কয় নিয়ে চামড়া নিয়ে যা টাকা দিচ্ছে না, দিচ্ছি ঘুরাচ্ছে, আজ দিব কাল দিব পরশু দিব। কোরবানি ঈদের দিন থেকে 10 দিন ঢাকায় চামড়া পরিবহনের নিষেধাজ্ঞাকে বাধা মনে করছেন ব্যবসায়ীরা। তাদের দাবি, যথাযথ কাঁচা চামড়া সংরক্ষণ না করায় নষ্ট হচ্ছে গুণগত মান। এতে চামড়া বিক্রি হয়েছে কম দামে। উপদেষ্টারা যেগুলা বলছিলেন ওনারা, যেটা একটা বড় চামড়া 1300 1350 এবং ছোট চামড়াটা 1100 1150 টাকা। ওনারা চামড়া সম্বন্ধে কিছু বুঝে না, কোন চামড়াটা ভালো কোন চামড়াটা খারাপ সেটা যদি বুঝতো তাহলে এই কথা বলতো না। এনাদের বলাতে অনেক ক্ষতিক্ষয় হচ্ছে। সরকারিভাবে চামড়া বিক্রির ব্যবস্থা ও বাইরের দেশে রপ্তানির উদ্যোগ নেওয়ার দাবি মালিক সমিতির নেতাদের। সরকার যে বেঁধে দিয়েছিল দাম, যেভাবে তদারকি করেছিল, আমরা আশা করেছিলাম খুব দ্রুত আমাদের এই মালগুনা সম্পূর্ণ যা আছে এটা বিক্রি হবে এবং চাহিদা মতো বিক্রি হবে, কিন্তু লক্ষ্য করে দেখছি আমরা যে আমাদের চামড়া এখনো ঘরে আছে। ব্যবসায়ীরা বলছেন, এবার বিভিন্ন জেলা থেকে প্রায় 60% চামড়া কম আমদানি হয়েছে চকবৈদ্যনাথ বাজারে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সপ্তাহের শেষ কার্যদিবসে সূচক পতনে লেনদেন কমেছে 2 শেয়ার বাজারে। ডিএসসির প্রধান সূচক কমেছে 63.08 পয়েন্ট। আগের দিনের চেয়ে লেনদেন কমেছে 183 কোটি টাকারও বেশি। শেয়ার দর হারিয়েছে 63 ভাগ প্রতিষ্ঠান। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক কমেছে 162 পয়েন্টের বেশি। বৃহস্পতিবার দিনের শুরুতে ইতিবাচক ছিল ঢাকার শেয়ার বাজার। প্রথম 5 মিনিটে প্রধান সূচক প্রায় 20 পয়েন্ট বাড়ে, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শুরু হয় সূচকের উত্থান পতন। দিন শেষে ডিএসএক্স সূচক 63.08 পয়েন্ট কমে অবস্থান করছে 5408 পয়েন্টে। সূচকের সাথে ডিএসসিতে কমেছে লেনদেনের পরিমাণও। আগের দিনের চেয়ে 183 কোটি 35 লাখ টাকা কমে আজ লেনদেন হয়েছে 706 কোটি 40 লাখ টাকা। হাত বদলে অংশ নেওয়া 398টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 79টি প্রতিষ্ঠানের শেয়ারের, কমেছে 268টির, অপরিবর্তিত রয়েছে 51টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম বাংলাদেশ শিপিং কর্পোরেশন, দ্বিতীয় সিটি ব্যাংক, তৃতীয় অবস্থানে ইস্টার্ন হাউজিং। শতাংশের দিক থেকে দরবৃদ্ধি তালিকায় প্রথম রহিম টেক্সটাইল মিলস, দ্বিতীয় হামি ইন্ডাস্ট্রিজ, তৃতীয় অবস্থানে হাক্কানি পাল্প। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক 162.22 পয়েন্ট কমে অবস্থান করছে 10,193 পয়েন্টে। লেনদেন 25 কোটি 16 লাখ টাকার শেয়ার। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবারে জানাবো বিশ্বের প্রধান মুদ্রার সাথে টাকার আজকের বিনিময় হার। অপরিবর্তিত যুক্তরাষ্ট্রের ডলারের দর বিনিময় হয়েছে 122 টাকায় 80 পয়সা। যুক্তরাজ্যের পাউন্ডের দর বেড়েছে, বিনিময় হয়েছে 169 টাকা 2 পয়সায়। দর বেড়েছে ইউরোর, বিনিময় হয়েছে 147 টাকা 54 পয়সায়। ভারতীয় রুপির দর অপরিবর্তিত, বিনিময় হয়েছে 1 টাকা 45 পয়সায়। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।